জাগিছ অন্তরে জাগিছ না জানি ভ্রমিতেছি পথে আপন গর্বে অসীম জগতে না জানি পথ ভ্রমিতেছি পথে আপন গর্বে অসীম জগতে তবু স্নেহ নেত্র জাগে ধ্রুবতারা তবু স্নেহ নেত্র জাগে ধ্রুবতারা তব শুভ আশিস আসিছে নামি অন্তরে জাগিছ অন্তরে জাগিছ অন্তর জামি অন্তর জামি তবু সদা দূরে ভ্রমিতেছি আমি অন্তরে জাগিছ অন্তরে জাগিছ। খুব সুন্দর, অত্যন্ত সুন্দর, বেশ সুন্দর, খুব ভালো, সুন্দর হয়েছে। ধন্যবাদ পিয়াসী, তোমার এই একটা অসাধারণ পরিবেশনার জন্য খুব ভীষণ ভালো হয়েছে। এরপরে অসাম্প্রদায়িক সমাজ যদি গড়ে তোলা যায় সেটা অনেক বেশি সুখকর, এটাই বোঝাতে চেয়েছে। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। জেন্দা বিস্তা কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে, মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসাফের ডাকছে। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের শাম গান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো
মন্দির কাবানায়। বাহ, খুব সুন্দর হয়েছে। মমতাদির এই সাম্যবাদী কবিতাটি খুবই যুগোপযোগী, বিশেষ করে আজকের দিনে আমরা যেখানে সবসময় একটা অদ্ভুত অসাম্যবাদ নিয়ে ঝামেলা করে ফেলেছি। আচ্ছা, এরপরে আমাদের অলকাদি একটা পাঠ করে শোনাবেন। তো আমরা শুনি অলকাদি আমাদের রবীন্দ্রনাথ এবং নজরুল সম্বন্ধে কি বলতে চাইছেন। অলকাদি, আচ্ছা আচ্ছা, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, শুভ সন্ধ্যা। উপস্থিত আমার শিক্ষিকা দিদিদের প্রণাম ও আমার সমবয়সী আর ছোটদের ভালোবাসা জানিয়ে একটি ছোট্ট কথিকা নিবেদন করছি। রবীন্দ্র নজরুল সমীকরণ। রবীন্দ্রনাথ ও নজরুলের সম্পর্কটি বহুল আলোচিত। দুই কবির মনের গঠনে ছিল কিছু মিল, কিছু বা অমিলও ছিল। দুই কবির কিভাবে ও কোথায় সংযোগ ঘটেছিল ও তার মাধ্যমে তাদের মধ্যেকার সম্পর্কটি কেমন রূপ নিচ্ছিল, সে কথাই আমরা এই ছোট্ট পরিসরে আলোচনা করব। নজরুল ছিলেন রবীন্দ্রনাথের চেয়ে প্রায় 38 বছরের ছোট। নজরুল যখন ছাত্র তখন থেকে রবীন্দ্রের গান উনি শুনতেন এবং মনোযোগ সহকারে গাইতেনও। এবার কলকাতায় এসে মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে নজরুল রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে গেলেন প্রথমবার। সেটা হচ্ছে 1921 সাল। তখন থেকে দুই কবির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং দুজনের সম্প্রীতি, প্রীতি ও শ্রদ্ধায় সম্পৃক্ত হয়ে থাকে। এবার আসা যাক 1922 সালে। 1922 সালের 11ই জুলাই রামপুরি লাইব্রেরিতে হলো সতীন্দ্রনাথের স্মরণ সভা। সেই স্মরণ সভায় সভাপতি ছিলেন আমাদের রবীন্দ্রনাথ। সেখানে প্রচুর সেই জনারণ্যে এক কোনায় নজরুল দাঁড়িয়ে আছে। সেটা নজরে পড়লো সভাপতি। উনি তখনই নজরুলকে ডেকে তার মঞ্চে তার পাশেই জায়গা করে দিলেন। তারপরে উনি নজরুলের সম্পর্কে এমন বক্তব্য রাখলেন এবং নজরুলের সাহিত্য সম্পর্ক এত সুন্দর বক্তব্য রাখলেন, যা দেখে সবাই বুঝতে পারলো এই দুই কবির মধ্যে কত গভীর অনুরাগ ও শ্রদ্ধার সম্পর্ক। পরে এই 1922 খ্রিস্টাব্দেরই 11ই আগস্ট তারিখে নজরুল প্রকাশিত করেন তার পত্রিকা। এই পত্রিকার জন্য কবিগুরু আশীর্বাণী পাঠান। উনি লেখেন, আয় চলে আয়। কারাগারের মধ্যে নজরুল অনশন শুরু করেছে। নজরুলের কাছে রবীন্দ্রনাথের কাছে খবরও গেল। রবীন্দ্রনাথ তো চিন্তা করলেন কি করা যায়। এবার রবীন্দ্রনাথ একটা টেলিগ্রাম পাঠালেন নজরুলকে, অনশন বন্ধ করুন, ভারতবর্ষের লোক আপনাকে সাহিত্যে চায়। কিন্তু ব্রিটিশদের কারসাজিতে সে টেলিগ্রাম নজরুলের কাছে পৌঁছল। তারপর দেখা যায় যে 1928 খ্রিস্টাব্দে আবার নজরুল তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করে। আর এরপরে রবীন্দ্রনাথ এবার তিনি লিখলেন একটি কবিতা। সেই কবিতার নাম তীর্থপথিক। সেই কবিতার কয়েকটি লাইন, বিশেষ করে শেষ দুটি লাইন একটুখানি বলছি। প্রার্থনা মোর যদি আরবার জন্মি এ ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্য গীতে। এবার আমরা যেহেতু দুই কবির মধ্যেকার সম্পর্ক আলোচনা করছি, এই যে সম্পর্কটা কতখানি ভালোবাসা, শ্রদ্ধা এবং স্নেহে সম্পৃক্ত, তার একটা নিদর্শন জনসমক্ষে আরেকবার আসে 1938 সালে। এই সালে কি হলো, নরেশ মিত্র, উনি ছিলেন একজন পরিচালক।
উনি রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটি চলচ্চিত্রায়িত করতে চান। এবার হলো তো, কিন্তু এর মধ্যে তো অনেকগুলো গান আছে, সে গানের কে করবে পরিচালনা? উনি নজরুলকে পছন্দ করলেন যে নজরুল এই গানের পরিচালক হবেন, সঙ্গীতগুলোর পরিচালক হবেন এবং অন্যতম গায়কও উনি হবেন। নজরুলও তো হাতে চাপ পেলেন, উনি গুরুকে এত ভালোবাসেন, সেই কবিগুরুর গানের উনি পরিচালনা করবেন। সবকিছু হলো সমাধান, গানও তৈরি হলো, চলচ্চিত্রও তৈরি হলো। সবকিছু হওয়ার পরে এখন বিশ্বভারতীকে ডাকা হলো ওই চলচ্চিত্রটিকে একবার দেখার জন্য। তার কিন্তু দুদিন পরে রিলিজ করার কথা এই সিনেমার, এই চলচ্চিত্রে। এবার বিশ্বভারতী এসে সব দেখে শুনে একেবারে নাকচ করে দিল, বলল যে এই গান অনুপযুক্ত, এই গান চলবে না, ঠিক নেই, এবং তার জন্য এই সিনেমা চলবে না। ব্যাস, নজরুলের তো মাথায় হাত, পরিচালকের তো মাথায় হাত হলোই। নজরুল ভাবলেন এবার কি করি। উনি আবার কাল বিলম্ব না করে করলেন সমস্ত রিল এবং প্রজেক্টটা সবকিছু নিয়ে একদম বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের সামনে হাজির হলেন। রবীন্দ্রনাথকে সব কথা বলতে উনি তো গেলেন ভয়ানক রেগে। সে কি এত বড় সাহস বিশ্বভারতী, সে কিনা নজরুলের পরিচালনা করা গানগুলোকে নাকচ করে। ওরা ভেবেছেটা কি? নজরুল আমার এত গানের এত শ্রদ্ধা রাখে এবং এত সম্মান দেয়, তার তৈরি করা গান, তার পরিচালনা করা গানকে ওরা নাকচ করতে পারে? ওদের এত বড় স্পর্ধা। উনি আর কিছু না বলে, তোমাকে কিচ্ছু দেখাতে হবে না, কোনো রিল টিল কিচ্ছু দেখলেন না। উনি সঙ্গে সঙ্গে কাগজ বার করে সই করে দিলেন, অনুমোদন করে দিলেন এই সমস্ত গানের এবং এই সিনেমার। ব্যাস, সমস্ত সিনেমাটাই রিলিজ করার জায়গায় চলে এলো। নজরুল আনন্দিত হয়ে চলে এলেন ফেরত এবং ছবি রিলিজ করলো। আর এই কথা সবাই জানতে পারলো। তখন বুঝতে পারলো যে নজরুল যেমন রবীন্দ্রনাথকে ভক্তি করেন, রবীন্দ্রনাথ ও নজরুলকে কতখানি শ্রদ্ধার জায়গায় এবং সম্মানের জায়গায়। এবার আচ্ছা, এবার আসছে কবিগুরুর প্রয়াণের সময়। কবিগুরুর প্রয়াণ হতেই সবার মতো নজরুলও ভেঙে পড়লেন অতীব শোকে, এবং উনি কি করলেন, আকাশবাণী থেকে উনি একটি কবিতা আবৃত্তি করতে লাগলেন। যে কবিতাটি উনি সেদিনই লিখলেন, সেই কবিতাটি হচ্ছে রবিহারা। আমি দু এক লাইন বলছি একদম শেষের। তব ধরিত্রী মাতা রোদন তুমি শুনেছিলে নাকি, তাই কি রোগের ছলনা করিয়া মিলিলে না আর আঁখি। আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, এ কবি তোমার লাগি। কিন্তু দুঃখের বিষয়, এই কবিতাটি পুরোটা আবৃত্তি করতে নজরুল অপারগ হলেন, নজরুল অপারগ হলেন। শেষের দিকে ওনার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল ভালোবাসায়, শ্রদ্ধায়, শোকে, আর উনি রুদ্ধ হয়ে গেল ওনার কণ্ঠ। এখানে শেষ করছি, নমস্কার। খুব সুন্দর, খুব অনেক কিছু জানতে পারলাম। রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি নজরুলের যে স্নেহ এবং শ্রদ্ধার সম্পর্ক ছিল, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরলেন। আমার তো জানাই ছিল না, আমার ধরো অনেকেই হয়তো এই জায়গাটা জানা ছিল। আমি সঙ্গমিত্র 1 মিনিট একটা কথা বলছি অলকার এই কথাটা শুনে। নজরুল এত রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন, উনি বলতেন আমি ওকে ছোট থেকে পুজো করি। তারপরে ওকে ওর বন্ধুরা, সমসাময়িক যা বন্ধুরা, তারা ওকে রবীন্দ্রনাথের হাফেজ বলে ডাকতো। মানে ওদের যাদের কোরআন তাদের বলে যে হাফেজ বলে ডাকতো। মানে ও নাকি নজরুল নিজে যে কোনো কবিতার লাইন তাকে বললে সে বলে দিতে পারতো। মানে এতটাই রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন। না, রবীন্দ্রনাথ জায়গাটা ওনাকে দিয়েছিলেন, সেটা তো মানে আরো বড়। এটা তো আরো আগে, মানে উনি তো অনেক ছোট বয়সে, আর ওনার অনেক পরে দেখা হয়েছে রবীন্দ্রনাথের সঙ্গে। ছোট থেকে উনি ভীষণ রবীন্দ্র অনুরাগী ছিলেন। ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো আমাদের সবার। এরপরে আমি নিরুদির গানটা চালাচ্ছি। নিরুদি আমাদেরকে একটি ভিডিও পাঠিয়েছেন। তো নিরুদির মানে প্রকৃতির সৌন্দর্য মানুষের হৃদয়কে আনন্দ দেয়, মুক্তি দেয়, প্রেম দেয়। তো নিরুদির গানের মধ্যে আমরা ঠিক এইটাই খুঁজে পাবো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। আমি চালাচ্ছি।
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারই লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বাণী বনের অংশ মিথুন মেলেছে আজ পাখা, নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বাণী বনের অংশ মিথুন মেলেছে আজ পাখা, পারিজাতের কিশোর ধরায় শশী ছাড়াও কি, পারিজাতের কিশোর ধরায় শশী ছাড়াও কি, ইন্দ্রপুরের কোন রমণী বাসর প্রদীপ জানো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। ভালো হয়েছে। সুন্দর গান হয়েছে। সম্ভব উৎস কোথায় গেল? সম্ভব উৎস কোথায় গেল? খুব ভালো লাগলো। হ্যাঁ, ভালো লেগেছে। এবার শুনে যাচ্ছে। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বলছি সত্যি সত্যি আমরা মানে একদম চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। আমরা সবাই মনে আছি, আমরা রবীন্দ্র নজরুল সন্ধ্যা পালন করছি। তো এরপর ফাল্গুনিদি অনেকক্ষণ ধরে বসে আছেন, তো এবার ফাল্গুনিদির চান্স এসে গেছে। ফাল্গুনিদি আমাদের নানা রকম কবিতা লিখে নানা রকম ভাবে আমাদের মনোরঞ্জন করেন। তো এবার ফাল্গুনিদিকে বলবো, ফাল্গুনিদি আপনি আপনার একটা কবিতা এখন আবৃত্তি করে আমাদের সবাইকে শোনান। ফাল্গুনিদি আছেন তো? হ্যাঁ দিদি, আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, এবার হয়েছে। ওই তো। আমরা আজকে এখানে সম্মিলিত হয়েছি
ভারতবর্ষ তথা বিশ্বের উজ্জ্বলতম জ্যোতিষ্ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্য জন্মজয়ন্তী উদযাপন করার জন্য। আমি শুধু আজই নয়, আমাদের মনে, আমাদের জীবনে প্রতি পলে পলেই তাদের জন্য উদযাপিত হয়ে চলেছে শ্রদ্ধার নিবেদন। আজ শুধু সেই নিবেদনকে প্রকাশ করার অবকাশ। আমি প্রথম কবিতাটি কবিগুরুর উদ্দেশ্যে নিবেদন করছি। বিশ্বব্যাপিয়া সুরভি তোমার, তুমি কবিদের গুরু, সেই সে প্রথম শৈশব থেকে তব সৃষ্টির শুরু। কবিতায় ও গানে মথিত করেছ বিশ্বজনের চিত্ত, তোমার গীতির সুরে সুরে প্রাণে পুলক সিক্ত নৃত্য। নিদাক তপ্ত গ্রীষ্মে মেরেছ দারুণ অগ্নিবাণ, নীল নবক্ষণে আষাঢ় গগনে শীতল কর পড়া। শরৎ বাতাসে হিমের পরশে শোনাও আগমনী সুর, হিম রজনীতে দেখাও গগনে দ্বীপগুলি সুদূর। শীতের হাওয়ায় আমলকি ডালে পাতা ঝরাবার পালা, তব গানে পৌষালী বায়ু আনে পাকা ফসলের ডালা। কোনো বা নব বসন্তের ডালি আনো আমাদের দ্বারে, আগুনে ঝংকার তোলো হৃদয় বিনার তারে। পূজায় কখনো নিবেদিত তুমি করেছ প্রাণের তৃষা, কোষে ধরে হাল বেঁধে নিয়ে পাল দেখাও পথের দিশা। কভু ভালোবেসে সুললিত প্রেমে গেয়েছ তাহার নাম, তব আখিপটে যে প্রিয়া তোমার রচনা করেছে ধাম। মহাবিশ্বের মাঝারে খুঁজেছ অসীম রহস্য রস, গগনতলের আলো ধেনুরা তব সুরে করব। অত্যাচারিত স্বদেশের তরে গর্জায় তব কণ্ঠের স্বর, তাই টুপাথিটা অবহেলে ছুড়ে হও প্রতিবাদে মুখর। তব কবিতায় শিক্ষা দিয়েছ গীতে সত্যের ভাষা, মূঢ় ম্লান মুখে হতাশ বুকেতে ধনিয়া তুলেছ আশা। শ্যামার আরতি হাহাকার করে ফেরে দৈতের তরে, আনন্দে হেরি প্রকৃতি যে পূজা সাজায় হৃদয় ভরে। চারুলতা রমণের ছবি যত্নে এঁকেছ লালন করেছ ওগো বাংলার রবি। শিখিয়েছ তুমি সবাই হয়নি সবাকার মাপে মাপে, তাই সত্যকে যদি সহজেই মানি মরব না কারো চাপে। লেখনির জোর সীমিত আবার তব প্রতিভার গাথা, রচনা করা যে অসাধ্য মোর তবু মনে নাই ব্যথা। মনোনীত বায় প্রতি পলে পলে তব করুণার ধারা, আশিস হয়ে ছড়ুক শিরেতে আকুল পাগল পাড়া। তোমার এই মোরা ঈশ্বর মানি, শান্তি তোমার গানে, ভালোবাসার শ্রদ্ধা মোদের হয়ে যাক তব পানে। অসাধারণ গুণীতি, মানে অসাধারণ রবি ঠাকুরের কবিতার লাইন দিয়ে আপনি যে কবিতাটি এখন মানে আমাদের সামনে নিবেদন করলেন, আমাদের সবার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এরপরে আমরা একটা গান শুনবো, গৌরীদির গান। গৌরীদি আমাকে গানটি রেকর্ড করে পাঠিয়ে দিয়েছেন, আমি সেই গানটা চালাচ্ছি। প্রতিদিন আমি
ফাগুন সংসারে আড়াবারো আরে ছিল লোকের আশারে দাঁড়াবো তোমারি সম্মুখে তোমার এভাবে নাম করব যাবে তোমার এভাবে নাম করব যাবে একাকি নীরবে দাঁড়াবো তোমারি সম্মুখে আমি জীবন দাঁড়াবো তোমারি সম্মুখে আমি খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে যে সবচেয়ে বড় কথা গৌরী কিন্তু বাড়িতে খুব প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে গানটা করেছে, এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। নিজের শারীরিক এবং গৌরীর স্বামীও খুব সুস্থ নয়, তার মধ্যে গৌরী করেছে, এটা তার জন্য সত্যি যথেষ্ট নাকি সাধুবাদ জানাবো। এরপরে আমরা মধুমিতাদির পালা। এবার ফিরাও মোড়ে কবিতাটি মধুমিতাদি আমাদের আবৃত্তি করে শোনাবেন। সৌন্দর্য বিলাসী মন থেকে সমাজ সচেতন ও মানবপ্রেমিক কবি হয়ে ওঠার এক অবিস্মরণীয় ঘোষণা এই কবিতাটির মধ্য দিয়ে ফুটে উঠেছে। মধুমিতাদি, আপনাকে আমি অনুরোধ করব আপনি আমাদের কবিতাটি শোনান। আমি যে ওটা রেকর্ড করে দিয়েছিলাম ওটা বাজাবেন? আমি বলবো, আমার গলাটা শোনা যাচ্ছে পরিষ্কার? যদি আপনি বললেই ভালো হয়, আমার কাছে এই মুহূর্তে রেকর্ডটা আছে কিনা দেখতে হবে, আমি একবার চেক করে দেখতে দাও। না, আমি পড়ছি। আমার বলেন তো খুব ভালো হয়। ঠিক আছে, আমার গলা শোনা গেলে আমি বলছি। মানে আমার হেডফোন নেই, আমি ফোনেই কথা বলছি, সেই জন্য। খুব ভালো শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে। এবার ফিরাও মোড়ে। সংসারে সবাই যবে সারাক্ষণ শতকর্মে রত, তুই শুধু ছিন্ন বাঁধা পলাতক বালকের মতো মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ণ তরুচ্ছয়ে গন্ধবহ মন্দবতী ক্লান্ত তপ্ত বায়ে সারাদিন বাজাইলি বাঁশি। ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জনে, কোথা হতে ধ্বনিছে ক্রন্দনে শূন্যতল, কোন অন্ধকারা মাঝে জর্জর বন্ধনে অনাথিনী মাগিছে সহায়, স্ফীতকায় অপমান অক্ষমের বক্ষ হতে রক্ত শুষি করিতেছে পান লক্ষ মুখ দিয়া, বেদনারে করিতেছে পরিহাস স্বার্থোদ্ধত অবিচার, সংকুচিত ভীত কৃতদাস লুকাইছে ছদ্মবেশে, ওই যে দাঁড়ায় নতশির মুখ সবে, লাল মুখে লেখা শুধু শতাব্দীর বেদনার করুণ কাহিনী, স্কন্ধে যত চাপে ভার বহি চলে মন্দগতি যতক্ষণ থাকে প্রাণ তার, তারপরে সন্তানের দিয়ে যায় বংশ বংশধরী, নাহি হচ্ছে অদৃষ্টেরে, নাহি নিন্দে দেবতারে শরীর, মানবেরে নাহি দেয় দোষ, নাহি জানে অভিমান, শুধু দুটি অন্ন খুঁটি কোনো মতে কষ্ট কৃষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া। সে অন্ন যখন কেহ কাড়ে
সে প্রাণে আঘাত দেয় গড়বান্ধন নিষ্ঠুর অত্যাচারে, নাহি জানে কার দ্বারে দাঁড়াইবে বিচারের আসে, দরিদ্রের ভগবানে বারেক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে। এই সব মুরম ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। ডাকিয়া বলিতে হবে, মুহূর্ত তুলিয়াসি একত্র দাঁড়াও দেখি সবে, যার ভয় তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধেয়ে, যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথকুক্কুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে। দেবতা বিমুখ তারে, কেহ নাহি সহায় তাহার, মুখে করে আস্ফালন জানে সে হীনতা আপনার মনে মনে। কবি, তবে উঠে এসো, যদি থাকে প্রাণ তবে তাই লহ সাথে, তবে তাই করো আজি দান। বড় দুঃখ বড় ব্যথা সম্মুখে কষ্টের সংসার, বড়ই দরিদ্র শূন্য বড় ক্ষুদ্র বদ্ধ অন্ধকার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। এ দৈন্য মাঝারে কবি, একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। নমস্কার। ভালো হয়েছে কবিতাটি, আপনাকে ধন্যবাদ। আমাদের আজকে এই রবীন্দ্র খুব সুন্দর হয়েছে, অপূর্ব। এক সুন্দর পাঠ করলেন। এরপরে কবিতার পরে আবার আমরা গানে যাব। এবার বনানিধির গান। বনানিধি অসুস্থ, চিকেন পক্স হয়েছে, তার মধ্যেই তিনি একটি গান গেয়ে শোনাবেন আমাদের। এই গানটির মূল বক্তব্য হলো জীবনের কঠিন অভিজ্ঞতা মানুষকে নতুন ভাবে গড়ে তোলে। তো বনানিধির গানটি আমি চালাচ্ছি। বনানিধি এখানে নিজেও উপস্থিত আছেন। হ্যাঁ, আমি খুব অসুস্থ আছি। তারুণ্যে বানে রে, তারুণ্যে বানে রে, হৃদয় তৃষায় আনে রে, আনে দারুণ্যে বানে রে, দারুণ্যে বানে রে, রজনী নিতাহীন দীর্ঘ দগ্ধ দিন, রজনী নিতাহীন দীর্ঘ দগ্ধ দিন, আরাম নাহি সে জানে রে, জানে দারুণ্যে বানে রে, দারুণ্যে বানে রে, শুষ্ক কানন শাখে ক্লান্ত কপট ডাকে, শুষ্ক কানন শাখে ক্লান্ত কপট ডাকে, করুণ কাতর গানে রে, গানে দারুণ্যে বানে রে, দারুণ্যে বানে রে, ভয় নাহি ভয় নাহি ভয় নাহি, গগনে রয়েছি
নাহি চাহি ভয় নাহি ভয় নাহি ভয় নাহি গগনে রয়েছি চাহি চাহি ভয় নাহি ভয় নাহি ভয় নাহি জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে তাপিত প্রাণে দারুণ হৃদয় তৃষায় ধানে রে মানে ধরণয় মানে রে ধন্যবাদ বনানিধি, আপনার এই শরীর খারাপের মধ্যেও আপনি আমাদের এত সুন্দর একটা পরিবেশনে করলেন। তখন গলাটা কোনো আওয়াজটাই বেরোচ্ছিল না। আপনাকে জানি আপনার প্রচুর ভালো ভালো গান আমরা শুনেছি, কিন্তু আজকে আমাদের আপনি সাথে আপনি আছেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ধন্যবাদ বনানিধি। এরপর কিছু বলবেন বনানিধি আপনি? বলছি যে দিদিদের সঙ্গে মানে একটু সময় কাটানো, তাও আবার গানের মাধ্যমে, এর তো মানে মূল্যই আলাদা। সেই জন্যই কষ্ট আরো বেশি ছিল তার তুলনায়। এরপরে আমরা পরেরটায় যাই। পরে হচ্ছে সূচি অনুযায়ী মণিমালাদির স্বরচিত কবিতাটি আছে। দিদি বললেন যে আমাকে রেকর্ডিংটা বানিয়ে দিতে, তো আমি চেষ্টা করছি রেকর্ডিংটা বানানোর বাজানোর জন্য। নমস্কার। রবীন্দ্র জয়ন্তী উদযাপনে নিজস্ব নিবেদন। আমার ঈশ্বর, আমার রবীন্দ্রনাথ। আমার ভুল ত্রুটি অক্ষমতা নিজে গুণে সবাই ক্ষমা করবেন এই আশায় শুরু করছি। আমার ঈশ্বর, আমার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমার কাছে ভোরের ভৈরবী রাগ, অন্ধকার থেকে উৎসারিত যে আলো, যে আলো ভালোবাসা ছড়ায়। রবীন্দ্রনাথ মানে দ্বৈত বৈপরীত্য, গভীর বিষণ্ণতা আর অদ্ভুত এক প্রশান্তি। তিনি আমার চিরসখা, আমার লাবণ্যপূর্ণ প্রাণে প্রাণের আরাম। শান্তিনিকেতনের মাঠে জ্যোৎস্না রাতে তার সব চরিত্ররা ফিরে আসে। তাদের দেখা পাই আমাদেরই আশেপাশে। সেদিন দেখা বই মেলায় তিনি দাঁড়িয়ে আছেন, হাতে তার পুরনো গীতবিতান। সবাই সেলফি তুলছে, তিনি গাইছেন চিত্ত পিপাসিত রে গীত সুধার তরে। শেষের কবিতার লাবণ্যকে দেখলাম শিলংয়ের পথে একা একা। কাবুলিওয়ালা মিনিকে আজও খোঁজে। মিনিরা এখন বিদেশে, তারা বাংলা জানে না। ডাকঘরের অমল দইওয়ালার আশায় আজও তাকিয়ে থাকে। সুধা এসে জানিয়ে যায় সে অমলকে আজও ভোলেনি। চারুলতার চোখে দূরবীন নেই, সে আজ কল করে। নন্দিনী আজও অবাক, মানুষ খাঁচা থেকে বেরোতে
আজও এত ভয় পায়? বিনোদিনী আত্মবিশ্বাসী, কিন্তু সে নিজে মেসেজ ডিলিট করে দেয়। বিনোদিনীরা গর্ব করে কোথায় হারিয়ে যায়, শুধু নিজের ভেতরে নিজেকে বাঁচাতে। রতন অপেক্ষা করে পোস্ট অফিসে, লাস্ট সিন তার জন্য নয়। ধর্ম, দেশ, ভাষা এই গোলক ধাঁধায় ওরা নিজেকে কি চেনে? বিমলা স্বাধীনতা চেয়েছিল, নিজের কণ্ঠ শুনতে পায় না সে। সোহিনীরা ভাবে বিজ্ঞান আর আবেগের মাঝে বিশ্লেষণে মানুষ পুরো ধরা দেয় না। ফটিক শহরের চাপে ধীরে ধীরে চুপ হয়ে যায়। শুধু ক্ষুদিত পাষাণের সেই চিৎকার আজ চমকে দেয়, তফাৎ যাও, তফাৎ যাও। রাতের শেষ মেট্রোয় কিংবা ভুবনডাঙ্গার মাঠে কিংবা জ্যোৎস্না রাতে সব চরিত্ররা আবার বইয়ে মিশে যায়। শুধু পাশে থাকেন একজন ঈশ্বর, যিনি গান দিয়ে ছবি আঁকেন। এলো আধার ঘিরে, পাখি এলো নীড়ে, বৃষ্টি শেষে তাই গীতবিতানের পাতায় আজও থাকে শিউলি ফুলের সুবাস। নমস্কার। সুন্দর, ভীষণ ভালো হয়েছে মণিমালা, ভীষণ ভালো হয়েছে। মণিমালা আমার ব্যাচমেট, তাই আমার একটু বেশি ভালোবাসা মণিমালার প্রতি। আর দারুণ সুন্দর কবিতা, দারুণ সুন্দর। আর তোমার মণিমালাটা খুব সবাইকে ভালোবাসা দিদির জন্য। দিদি অর্ডার করেছেন, আমার যে বাড়িতে অনেক প্রবলেম চলছে তার মধ্যেও মানে দিদির কথা অমান্য করবো না বলে অরুণিমাদির কথা বলছি, ওনার জন্যই করা, তাই আগে ভাগে পাঠিয়ে দিয়েছিলাম, জানি না থাকতে পারবো কিনা। ধন্যবাদ। আর বনানিদি ভালো হয়ে যাও খুব শিগগির, খুব ভালো গেয়েছো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, চলো। ধন্যবাদ, এত সুন্দর করে ও সবারটা গুছিয়ে করছে। ঠিক আছে, করো, চালাও অনুষ্ঠান। ভালো লাগলো, খুব ভালো হয়েছে মণিমালা। আমাদেরকে শোনান দিদিরা, আবৃত্তি করে শোনাবেন, এটাই আমাদের তরফ থেকে আপনার কাছে আমাদের সবার অনুরোধ, অরুণিমা নয়, আমাদের সবার অনুরোধ। তো এরপরে আমরা যাব হচ্ছে বনস্মৃতি পাঠে, কিন্তু তার আগে আমরা আমাদের সুচেতা দি 1966 ফার্স্ট ব্যাচের এমএসসি সুচেতা দি একটি গান আমাদের পাঠিয়েছেন, সেই গানটা আমরা একটু শুনে নিই, তারপরে আমরা যাব হচ্ছে বনস্মৃতির পাঠে। চালাচ্ছি সুচেতা দির গানটা।
এটা কিন্তু বাহ, ভালো। প্রথম ব্যাচের চিন্তাদি গান মল্লিকা বলে যখন প্রথম ধরেছে কলি, খুব ভালো লাগলো। 66 ব্যাচের দিদির গলায় এত ভালো গান কল্পনা করা যায় না, খুব ভালো লাগলো। এখনো উনি এরকম গাইছেন, চিন্তা করা যায় না। ওনাকে যার সঙ্গে যোগাযোগ আছে আমাদের নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে দেবেন প্লিজ। সুচেতাদি আছেন তো? সুচেতাদি আপনাকে তো দেখলাম একদম প্রথমে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, একদম মানে 7:30 বাজার আগে উনি জয়েন করেছিলেন। এখন হ্যাঁ, অসাধারণ ভালো লাগলো গানটা। এখন নেই মনে হয়, যাই হোক চলে গেছেন, আরেকক্ষণ হয়েছে তো। হ্যাঁ। এখন মনে হয় আচ্ছা, এরপরে আমি বনশ্রী মানে আইএসআই, আর আইএসআই মানে প্রশান্ত চন্দ্র মহালনবী। তো এবার এই বনশ্রী আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রশান্ত চন্দ্র মহালনবীশের যে সম্পর্ক ছিল সেই নিয়ে কিছু মানে তার উপর আলোকপাত করবেন। বনশ্রী, আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার পাঠ শুরু করুন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আমরা এখানে আজকে সবাই সমবেত হয়েছি যে কারণে অনেকেই রবীন্দ্রনাথের গান শোনালেন, কবিতা শোনালেন, নজরুলেরও কবিতা হলো। আমি একটু ইতিহাস চর্চা করি কিছু তথ্য দিয়ে আর কি। আসলে আমার যেটা মনে হয়, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুধু তার সাহিত্যের সূত্র চিন্তাধারার স্মরণই নয়, তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিশিষ্ট মানুষদেরও নতুন করে ফিরে দেখার এক বিশেষ উপলক্ষ। তাদের স্মৃতি ও সম্পর্কের আলোয় রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টিকে আরো গভীরভাবে অনুধাবন করা যায়। এই প্রসঙ্গে বাংলা সাহিত্য ও বিজ্ঞান চর্চার ইতিহাসে বহমান এক অনন্য ও মূল্যবান সম্পর্কের কথা শুনলে আশা করি রবীন্দ্র অনুরাগীদের ভালোই লাগবে। আমার আজকের বক্তব্যের বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালনবীশের এক অনন্য অথচ আন্তরিক সম্পর্ক, এক অত্যন্ত মূল্যবান সম্পর্ক। সাহিত্য ও বিজ্ঞানের এই দুই অসমবয়সী মহিরুহ আমাদের জাতীয় চিন্তাধারা ও জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। ভিন্ন জগতের এই দুই মনীষীর মধ্যে গড়ে উঠেছিল এক গভীর ও তাৎপর্যপূর্ণ সম্পর্কের সূচনা 10 খ্রিস্টাব্দে। প্রশান্ত চন্দ্র তখন 17 বছরের এক মেধাবী তরুণ, আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 50-এর কোঠায় তখনকার খ্যাতির মধ্য গগনে প্রতিষ্ঠিত। আর অল্প কিছুদিন বাদে তিনি এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপকদের সম্মানিত হবেন। অন্য সকলের মতো প্রশান্ত চন্দ্র মহালনবীশও প্রথমে কবির সাহিত্য ও ব্যক্তিত্বে গভীরভাবে আকৃষ্ট হন, কিন্তু সবার মতো এই সম্পর্ক কেবল ভক্তি বা অনুরাগের গণ্ডিতে আবদ্ধ থাকেনি। ধীরে ধীরে এই আকর্ষণ রূপ নিয়েছিল এক আন্তরিক ও গভীর পারিবারিক সম্পর্কে। রবীন্দ্রনাথ প্রসঙ্গে প্রশান্ত চন্দ্র একবার লিখেছেন, আমি তাকে শ্রদ্ধা করি একথা না বলে বলা যায় আমি তাকে ভালোবাসি। রবীন্দ্রনাথ ও প্রশান্ত মেধা, যুক্তিবোধ ও আধুনিক চিন্তাধারাকে দ্রুত উপলব্ধি করেন। বয়সের অনেকটা ব্যবধান থাকা সত্ত্বেও তাদের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ ও বিশ্বাসের বন্ধন, রূপ নেয় গভীর কর্মসম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমরা সকলে কম বেশি জানি, কিন্তু অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালনবীশ সম্বন্ধে আমরা তাকে আইএসআই লোকেরা সর্বদাই পিসিএম বলে থাকি। তার সম্বন্ধে 2-4 কথা একটু বলুন। পিসিএম ছিলেন একজন প্রখ্যাত পরিসংখ্যানবিদ ও বিজ্ঞানী, যিনি ভারতীয় পরিসংখ্যান চর্চাকে এক নতুন উচ্চতায় পৌঁছালেন। তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স, জাতীয় আন্তর্জাতিক বিজ্ঞান জগতে এক সুপরিচিত নাম। তিনি ফেলো অফ রয়্যাল সোসাইটিও ছিলেন। 1893 সালে প্রশান্ত চন্দ্রের জন্ম 29শে জুন কলকাতাতে। তার ছোটবেলা কেটেছে এক শিক্ষিত ও সংস্কৃতি মনস্ক পরিবারে। তিনি প্রথমে ব্রাহ্ম স্কুলে পড়াশোনা করেন, সেই স্কুলটি ওনাদের পরিবারেরই প্রতিষ্ঠা করা। তিনি পরে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ফিজিক্স অনার্স পাশ করে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে উচ্চশিক্ষা লাভ করেন। ইংল্যান্ডে তিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও পরে তিনি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বিদ সম্বন্ধে আকর্ষিত হন। দেশে ফিরে এসে তিনি স্ট্যাটিস্টিক্স নিয়ে গবেষণা শুরু করেন এবং এই ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। তার অবদানের জন্য তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভূত সম্মান অর্জন করেন। বিশেষ করে মহালনবীশ ডিস্টেন্স বলে একটি তত্ত্ব আছে প্রশান্ত মহালনবীশের দেওয়া। সেই তত্ত্বটি এখনকার দিনেরও বহু রিসার্চে ভীষণভাবে কাজে লাগে।
পরবর্তীকালে প্রশান্তচন্দ্র মহালনোবিশ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর প্রশান্তচন্দ্র মহালনোবিশ ভারতের পরিকল্পনা প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম প্রধান রূপকার ছিলেন তিনি। আমাদের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুর সঙ্গে ওনার ভীষণ ভালো সম্পর্ক ছিল। আমি নিজে জওহরলাল নেহেরুর লেখা অনেক চিঠি আমি দেখেছি, আমাদের এখানে আইফাইতে আছে প্রশান্তচন্দ্রকে লেখা। খুবই ভালো, মানে ছিল সম্পর্ক। কলকাতা আসবেন, কোন তারিখে আসবো, তোমার কি সুবিধা হবে ওই দিনে থাকতে, তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে, এইভাবে চিঠি লেখা। বিস্তৃত আজকে ভারতের যে ডেটা নির্ভর প্রশাসন, এই যে প্রবণতা, তার অনেকটাই পিসিএম এর ভাবনার প্রতীক। 2007 সাল থেকে তার জন্মদিন 29 জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে হিসেবে সারা ভারতে পালিত হয়। এবার আমি দুই প্রখ্যাত মানুষের যৌথ কর্মযজ্ঞের কথা কিছু বলি। প্রথমে বলি শান্তিনিকেতন ও বিশ্বভারতীর পরিসরে তাদের কর্মযজ্ঞের কথা। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালে। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেন, সে ডিটেল গল্পে আমি যাচ্ছি না, কিন্তু সেই সময় অর্থাৎ 1921 থেকে 1931 আইএসআই প্রতিষ্ঠিত হয়। তারপরে আর কি 1932 পর্যন্ত পিসিএম বিশ্বভারতীর জেনারেল সেক্রেটারি ছিলেন এবং বিশ্বভারতীর যে কনস্টিটিউশন সেটাও পিসিএম এর প্রণয়ন করা। তখন পিসিএম এর কত বয়স? 1921 সাল, মানে বুঝতে পারছেন 27-28 বছর বয়স মাত্র। শান্তিনিকেতনে তিনি রেগুলার যাতায়াত করতেন। বিশ্বভারতীর বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। শিক্ষা ব্যবস্থা, সংগঠন ও পরিকল্পনার ক্ষেত্রে তার দক্ষতা বিশ্বভারতীর উন্নয়নে ভীষণভাবে সহায়ক হয়। তার ছিল এক গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে। মহালনোবিশ নিজের রবীন্দ্র পরিচয় ওই শিরোনামে প্রখ্যাত বাংলা যে পত্রিকা আছে প্রবাসী, তাতে রেগুলার উনি লিখতেন। এগুলো সব আমাদের এখানে বাঁধানো আছে। এইসব প্রবন্ধে রবীন্দ্রনাথের নানা লেখা নিয়ে তিনি আলোচনা করতেন। বিশেষ করে যে লেখাগুলি খুব অনেকে পড়েনি বা কোন কারণে সমালোচিত হয়েছে, সেই লেখাগুলো উনি লিখতেন। প্রায় প্রতিটা খণ্ডেই প্রবাসী প্রশান্ত মহালনোবিশের লেখা থাকতেন। প্রশান্ত মহালনোবিশের বিবাহের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ নিজে উপস্থিত ছিলেন 1923 সালের 27 ফেব্রুয়ারি। সেদিন কলকাতায় রবীন্দ্রনাথের বসন্ত অপেরার প্রথম মঞ্চায়ন সেদিন অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠান শেষে রবীন্দ্রনাথ যান প্রশান্তচন্দ্রের মামা ডক্টর নীলরতন সরকারের বাড়িতে, যার নামে এনআরএস হসপিটাল। সেদিন প্রশান্তচন্দ্রের বিবাহ সেখানে সম্পন্ন হচ্ছিল। কন্যা নির্মল কুমারী মহালনোবিশ বা রানী মহালনোবিশ নামে যিনি পরিচিত, তার পিতা অধ্যাপক হেমচন্দ্র মৈত্র এই বিবাহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি। যদিও ওনারা ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণদেরও কিছু রিচুয়ালস নিয়ে উনি যেভাবে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন প্রশান্তচন্দ্র সেভাবে করতে চাননি। এই নিয়ে একটু সমস্যা ছিল। তিনি সম্মতি দিয়েছিলেন কিন্তু বলেছিলেন যে আমি অনুষ্ঠানে থাকবো না। সেই জন্য ডক্টর নীলরতন সরকারের বাড়িতে এই অনুষ্ঠান হয়। তারপরে তো এই উপলক্ষে রবীন্দ্রনাথ আসেন। সেদিনকে এই বসন্ত নাটকটা প্রথম অনুষ্ঠিত হচ্ছে, মঞ্চে অভিনয় হচ্ছে। ওখান থেকে রবীন্দ্রনাথ ওখানে আসলেন এবং এসে নিজের হাতে সই করা একটি কপি নবদম্পতিকে উপহার দিলেন। কিন্তু আরেকটা কথা উল্লেখযোগ্য, এই বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ কিন্তু কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। পরবর্তীকালে প্রশান্তচন্দ্র তার স্ত্রী নির্মল কুমারীর সংসারে রবীন্দ্রনাথ বহুবার অতিথি হয়ে গেছেন। বিশেষত আলিপুর আবহাওয়া দপ্তরের কোয়ার্টার, বরানগরের উত্তর নিবাস এবং শশীভিলা, এই সমস্ত জায়গায় প্রশান্তচন্দ্র মহালনোবিশ যেখানে থেকেছেন সেখানে রবীন্দ্রনাথ গেছেন। বহু রচনা তাদের বাড়িতে রচিত হয়েছে। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের কথা একটু বলি। কলকাতার আবহাওয়া দপ্তর হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে পুরনো আবহাওয়া দপ্তর। সেটা প্রধান হিসেবে প্রশান্ত মহালনোবিশ জয়েন করেন। পরে তিনি ফিজিক্সের প্রফেসর হিসেবে প্রেসিডেন্সি জয়েন করেন, কিন্তু তার আগে 3 বছর এখানে চাকরি করেন। সেই সূত্রে আলিপুর অবজারভেটরি সরকারি যে বাড়ি মানুষ, মানে 1923 থেকে 1926 অব্দি ছিলেন, সেখানে রবীন্দ্রনাথ বহুবার এসেছেন। সেখানে লেখালেখির জন্য তার নামে একটি ঘর ঠিক করা ছিল, কিন্তু রবীন্দ্রনাথ সেই ঘরে না বসে ওই অবজারভেটরিতে একটি বিরাট বটগাছ ছিল, সেই বটগাছের ছায়া বসে উনি লিখতেন। ওই যে ছোট ঘরটা যেটা রবীন্দ্রনাথের নামে নির্দিষ্ট করা ছিল, সেই ঘরটি এখন একটি ছোট সংগ্রহশালা হয়েছে। এখনো আলিপুর অবজারভেটরিতে সেই ঘরটি আছে এবং সেই বটগাছটিও এখনো আছে। এবার বলি বিদেশ যাত্রা।
আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ সাহিত্য শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে পৃথিবীর বহু দেশে ভ্রমণ করেছেন। ওই সময় উনি 30টিরও অধিক দেশে, কেউ বলে 25, কেউ বলে 24, কিন্তু সীমানা ভাগাভাগি হয়েছে, মানে 30-এর বেশি দেশে উনি যাতায়াত করেছেন, কখনো জাহাজে, কখনো এরোপ্লেনে চলে। বহু দেশ থেকে ওনাকে গেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, আমন্ত্রিত হয়েছেন। রবীন্দ্রনাথের বিভিন্ন বিদেশ সফরে মহাপুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সফরের পরিকল্পনা করা, কর্মসূচি সমন্বয় করা, নানা ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি ছিলেন বিশ্বস্ত সহযোগী। চিঠিগুলো আমি প্রচুর চিঠি পড়েছি রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা প্রসাদ মহাপুরুষের থেকে। সেই চিঠিগুলো দেখলে বোঝা যায় মানে যে বেড়াতে যাওয়ার সময় যেখানে প্রশান্তচন্দ্ররা যেতেন না সঙ্গে, উনি একটু ওদের কথা সবসময় মনে করতেন, আমি অসহায় হয়ে রয়েছি তোমরা আমার সঙ্গে। তিনি বহুবার স্মৃতি নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে বিদেশে ভ্রমণ করেছেন। রানী মহানবী এই ভ্রমণগুলি অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছে তার লেখা কবির সঙ্গে ইউরোপে। 1926 সালে ওনারা 7 মাস ইউরোপে নানা দেশে ভ্রমণ করেছেন। এমনি ইটালিতে খুব একটা মজার ঘটনা আছে মুসলিমের সঙ্গে, সেটা আমি পরে বলবো। রানী লেখা আরেকটি লেখা হচ্ছে কবির সঙ্গে দাক্ষিণাত্য। 1928 সালে রবীন্দ্রনাথের সঙ্গে দক্ষিণ ভারত ভ্রমণ করেন, সঙ্গে শ্রীলঙ্কাও যান। আরেকটি লেখা রানী লিখেছেন। রবীন্দ্রনাথ তো আপনারা সকলেই জানেন প্রচুর চিঠি লিখেছেন, সেগুলো সংগৃহীত আছে, কিন্তু সবচেয়ে বেশি চিঠি লিখেছেন রবীন্দ্রনাথ রানী মহানবীকে। তার থেকে 60টা চিঠি লিখেছেন উনি রানী মহানবী পথে পথে প্রান্তে, এই নামে একটা সংকলন করেন। এবার আসি ইন্ডিয়ান এটা আমার প্রাণের কথা আর কি। 1931 সালে রবীন্দ্রনাথ প্রশান্তচন্দ্র মহানবী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই প্রতিষ্ঠা করেন। প্রথমত এটা শুরু হয় প্রেসিডেন্সি কলেজ। উনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়ালেন প্রশান্তচন্দ্র মহানবী, সেখানে স্ট্যাটিস্টিক্যাল ল্যাবরেটরি বলে উনি একটা ঘর ঠিক করে সেখানে উনি কাজ করতেন নানান বিষয়ে। অনেকে ছিলেন ওনাকে সাহায্য করতে। রবীন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে এই বলে গেছেন দেখা করতে ভীষণভাবে উৎসাহিত করতেন। পরে পরানগর অঞ্চলে কিছু পুরনো বাগান বাড়ি গেলেন, সেখানে আইএসআই কর্মকাণ্ড স্থাপনা স্থানান্তর করেন, যেটাতে এখন আপনারা রয়েছে 203, 204, 205। এই পিছনে এই জায়গাটা পুরোটা পিসিএমের নিজস্ব কেনা জায়গা, সেখানে আজকে বিরাট প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রবীন্দ্রনাথ সেই বাড়ির নাম দেন রবীন্দ্রনাথ, উনি নাম দেন আম্রপালি। বুদ্ধিস্ট লিটারেচারের উপর নির্ভর করে এই নামটা দেন। শান্তিনিকেতনের উদাহরণের আদলে এই বাড়িটি নির্মিত হয়। সেখানে রবীন্দ্রনাথ রানীকে বলেছিলেন, তোমার এই বাড়িতে আমার থাকার একটা জায়গা হবে তো? নির্মাণ কুমার এসে বলেছিলেন, হ্যাঁ আপনার জন্য সবচেয়ে আগে ঘর তৈরি করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত বাড়িটির নির্মাণ সম্পূর্ণ 1942 সালে। তখন আর রবীন্দ্রনাথ নেই, তাই সেই বাড়িতে রবীন্দ্রনাথের আর থাকা হবে না। 1958 থেকে 61 এই সময় তেলেঙ্গানা আর মহারাষ্ট্রের বর্ডারে কচুরপল্লী বলে একটা জায়গা আছে, সেখানে আইএসআই বিজ্ঞানীরা একটি ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেন। তো 1961 সাল রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী, সেই জন্য সেই দিনটার নাম দেওয়া হয় দিবাসটার নাম দেন আইএসআই বিজ্ঞানীরা বড় পা সরাস টেগোরি। বড় পা মানে বিরাট লম্বা, সরাস হচ্ছে টাইপ অফ লিজার্ড। ঠিক। তো এই বড় পা সরাস টেগোরি নাম, সেটা এখনো আমাদের ওখানে যে মিউজিয়াম আছে সেটা আছে, এখন মাউন্ট করা রয়েছে ভীষণ সুন্দরভাবে। আইএসআই মোটো বা মূলমন্ত্র আমরা যদি বলি বিন্যাস ঐক্য দর্শন, মানে ইউনিটি ইন ডাইভার্সিটি। শিক্ষার ক্ষেত্রে এটাও যেন রবীন্দ্রনাথের ভাবনার এক প্রতিফলন। রবীন্দ্রনাথের বহু লেখায় আমরা বৈচিত্র্যের মধ্যে মিলন ও সমন্বয়ের কথাই অনুসরণ করতে পারি। যেমন ধরুন দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধার, অজস্র সহস্র তার চূড়া, কিংবা আরেকটা ভেদি মধুপথ গিরি পর্বত, যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শরীরে রয়েছে নদীতে তারই বিচিত্র সুর।
দর্শন বিদ্যায় ছিল পরিসংখ্যান বিদ্যাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে বিজ্ঞান চর্চার প্রায় সব শাখায় তার প্রয়োগ সম্ভব হবে। সেই জন্য আইসার সমস্ত ডিপার্টমেন্ট আছে, এরকম একটা ইনস্টিটিউট যেখানে সায়েন্সের প্রায় সব ডিপার্টমেন্ট আছে। এই ভাবনাটাই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে বিশ্ববিখ্যাত পরিসংখ্যান বিদ্যার পাশাপাশি জেনেটিক্সের বিশেষজ্ঞরা এসেছেন, পদার্থবিদ্যার রসায়নবিদ্যার নবীনেরা এসেছেন, অর্থনীতির নবীনেরা এসেছেন, ম্যাথামেটিক্সের অ্যাবেল পুরস্কার লাভ করে এসেছেন, কম্পিউটার সায়েন্সের টিওরিং পুরস্কার লাভ করে এসেছেন। এই যে একটা ভাবনা ছিল ওনার সব ব্যাপারে বলা হলে স্ট্যাটিস্টিক্স যেটা কি টেকনোলজি ওনাদের এই কথা ছিল। তো আইএসআই এই যে গৌরবময় ইতিহাস প্রচুর নভেলারি লিখেছেন, তালিকা বিরাট দীর্ঘ, একদম শুরুর দিকে জলিওকুড়ি, আইডিন জলিওকুড়ি, ফেডারেল জলিওকুড়ি, নিলস বোর, ব্ল্যাকেট অনেকে এসেছেন। খুব রিসেন্টলি ইকোনমিক্সের অনেকে এসেছেন। খুব রিসেন্টলি আমি ফিজিক্স এর নাম বলছি, রজার পেনরোস এবং ডেভিড রস। ডেভিড রস নোবেল পুরস্কার পাওয়ার পরেই এসেছে। রজার পেনরোস যখন এসেছে তখন তিনি নোবেল পুরস্কার পাননি, কিন্তু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তো আমি যেহেতু ওখানকার ফিজিক্স ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার ছিলাম, এই দুজনের সঙ্গে আমার পার্সোনাল কথাবার্তা বলার সুযোগ হয়েছে। এরপর আমি সংখ্যা বা ইন্ডিয়ান জার্নাল অফ স্ট্যাটিস্টিক্স, এটা আইসিআইসি প্রকাশিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক জার্নাল। এটা 1965 সালে প্রথম যাত্রা শুরু হয়। এই দ্বিতীয় খণ্ডের ভূমিকা লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। তিনি লিখেছিলেন, "These are the dark steps of numbers in the arena of time and space, which weave the maya of appearance, the incessant flow of changes that ever is and is not." গভীর কথা। এই রবীন্দ্রনাথের কথাটি বহু প্রচারিত, বিদেশে অনেকে তো আলোচনা করে, এত সুন্দরভাবে অঙ্ককে বলা, পরিসংখ্যানকে তিনি একটা মায়া সৃষ্টিকারী নৃত্য হিসেবে দেখেছেন, যেখানে সংখ্যাগুলি তাদের পারস্পরিক সম্পর্ক ওঠানামার মাধ্যমে এক ধরনের ছন্দ রূপে সৃষ্টি করেছে। এরপর একটুখানি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী কিছু তার কথা বলি। এডওয়ার্ড থমসন, তিনি হচ্ছেন নন ইন্ডিয়ান একজন ইউরোপিয়ান, অক্সফোর্ডের ওরিয়েন্ট কলেজের ফেলো ছিলেন। তিনি অনেকবার এসেছেন সাহায্য করেন। তিনি দুটি রবীন্দ্রনাথের জীবনী লেখেন। প্রথম হচ্ছে লাইফ অ্যান্ড ওয়ার্ক ওয়াজ পাবলিশড ইন 1921, আরেকটি হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর পোয়েটস অ্যান্ড ড্রামাটিস্ট, এটা হচ্ছে 1926 সালে। এটা রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে উনি বলেন ওই এডওয়ার্ড থমসন যে আমি একটা রিভাইজ এডিশন বার করে দেবো। সেই রিভাইজ এডিশনটা বিশাল করে পরিমার্জিত একটা বই, সেইটাও কিন্তু উনি ডেডিকেট করেছিলেন রানীমঙ্গলের সোমপ্রসাদ মহানবমী। সেটাতে লিখেছিলেন the final authority on all Tagore's work. প্রসাদ মহানবমীর সম্বন্ধে লিখছেন যে মহানবমী is the final authority on all Tagore's work. His help in letters and discussions was generally beyond my power to express. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক প্রশান্তচন্দ্র মহানবমীর এই অনন্য সম্পর্ক, এই পারস্পরিক প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। বিভিন্ন জগতের অসাধারণ বিভিন্ন মানুষের গভীর একাত্মতা, বহু বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা বিনিয়োগ ঐক্য দর্শন। না ফিরে এই ভারতের সাগর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অন্যরকম জিনিস শোনালাম, কেমন লাগলো? খুবই ভালো লাগলো, একদম অভিজ্ঞ আমরা শুনছিলাম না করে। ভারী সুন্দর পার্সপেক্টিভ আজকের দিনে, এটা সত্যি শুনতে পেরেছি আর কত রকম এক্সপেরিয়েন্স। তুমি ওটা বললে না তো তোমার লিখেছিলে এর সঙ্গে মুসলিম আমাদের এখনো 3-4টে অনুষ্ঠান বাকি আছে যারা রেকর্ডিং করে পাঠিয়েছেন, তো সেটা আমাদের চালাতেই হবে। তো এখন আমি খুব ভারতের একটি গিটার উনি পাঠিয়েছেন, প্রমাণ পাঠিয়েছেন, কিন্তু আমাদের সময়ের অভাব আমি একটা চালাচ্ছি।
এবং শেষ জীবনে উনি বাংলার জাতীয় কবি হিসাবে পরিগণিত হয়েছিলেন। আমি খুব ছোট করে বলবো, আমি নজরুলের জীবন সম্পর্কে যতটুকু কথা বলবো, নজরুল তার প্রতিভার স্বাক্ষর বাংলা সাহিত্যে সর্বক্ষেত্রে রেখেছেন। প্রেম, ভালোবাসা, বিদ্রোহ, সাম্য এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ তার কবিতায়, তার গানে সবসময় ধ্বনিত হয়েছে। তিনি খুব দারিদ্র্যের মধ্যে মানুষ হয়েছেন। 1899 সালে চুরুলিয়া গ্রামে তার জন্ম হয়। তার বাবা মা খুব দরিদ্র ছিলেন এবং স্থানীয় একটা মসজিদে বিভিন্ন কাজ করে তার বাবা সংসার চালাতেন। এবং ওখানে একটা মসজিদের অন্তর্গত স্কুলে তিনি পড়াশোনা করছিলেন। সেখানে উনি প্রাইমারি পরীক্ষা পাস করেন, কিন্তু তার আগে তার পিতা মৃত্যু হয়। ওই বয়সে, অল্প বয়সে তিনি ওই স্কুলেই পড়াশোনা শুরু করেন এবং মসজিদের বিভিন্ন কাজ করে তার সংসার পরিচালনার ব্যাপারে সাহায্য করে। নজরুল খুব ভ্রমণ বিলাসী ছিলেন এবং মাউন্টুলেপনা তার স্বভাবের ছিল। তিনি বেশি দিন কোথাও একভাবে থাকতে পারতেন না। এই সময় ওখানে একটা লেটোর দল বলে প্রচলিত সংস্থা ছিল। তারা এই গ্রাম্য পালা গান ইত্যাদি গেয়ে বেড়াতো। নজরুল তাদের জন্য গান লিখেছেন, সুর দিয়েছেন এবং অনেক সময় তাদের সঙ্গে গানও করেছেন। এবং ওই বয়সে, তখন কত বয়স, তার 12-13 বছর বয়স, সেই বয়সেই তার এই লেখা এত উন্নত ধরনের ছিল যে সবাই তার প্রশংসা করত। এরপরে হঠাৎ তিনি চলে গেলেন অন্ডালের কাছে একটি জায়গায়। সেখানে একজন রেলওয়ে খ্রিস্টান সাহেবের নজরে পড়ে। ওর গান শুনে মুগ্ধ হন, ওর বাড়িতে ওকে বাবুর্চির কাজ দেন। কিন্তু সেই ভদ্রলোক ওর গান শুনে ওকে ডেকেছিলেন, কিন্তু সে গান শোনার একটা সময় হতো না। তার ফলে ওনার ভালো লাগবে না, উনি ওটা ছেড়ে দিলেন। দিয়ে উনি আসানসোলের একটা রুটির দোকানে কাজ করলেন এবং খুব পরিশ্রম করে তিনি কাজ করতেন এবং যেটুকু সময় পেতেন পড়াশোনা করে কাটাতেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা উনি না পেলেও পড়াশোনা ওনার ভীষণ আগ্রহ ছিল। তারপরে এখানে একজন দারোগা সাহেব তাকে দেখে উনি ওর সঙ্গে কথা বলে আকৃষ্ট হন যে উনি ওনার ময়মনসিংহ জেলার গ্রামের একটা স্কুলে ভর্তি করে দেন, সপ্তম কি ষষ্ঠ শ্রেণী। তারপরে সেখানে কিছু দূর পর তিনি নিজেই সেটা সপ্তম শ্রেণীতে ওঠার পর উনি চলে এলেন শিয়ালসুরি, রানীগঞ্জের ওখানে। সেই স্কুলে উনি ভর্তি হন এবং সেখানে 3 বছর পড়াশোনা করেন। সেই সময় শৈলজানন্দ সঙ্গে তার খুব বন্ধুত্ব হয় এবং টেস্ট পরীক্ষার পরে উনি ঠিক করেন যে সেই সময় যুদ্ধের জন্য ওখান থেকে সৈন্য সংগ্রহ করছিল। উনি প্রথম থেকেই ভারতবর্ষে যে বিপ্লবী দল গড়ে উঠেছিল তাদের সমর্থক ছিলেন। উনি ভাবলেন যে ওদের সঙ্গে যুদ্ধে গেলে পরে সেখান থেকে যুদ্ধের কৌশল কিছু শিখতে পারবেন এবং সেটা এখানে এসে কাজে লাগাতে পারবেন। উনি আর শৈলজানন্দ দুজনে মিলে যাবেন ভেবেছিলেন, কিন্তু
সূর্যরঞ্জন বাড়ি থেকে বাধা পান, যেতে পারেনি, উনি একলাই চলে গেলেন এবং প্রথমে গিয়েছিলেন করাচিতে। করাচি থেকে মুর্শিদা বলে জায়গায় গিয়ে কিছুদিন ট্রেনিং নিয়ে তারপরে আবার করাচিতে ফিরে আসে। এই সময় নজরুলের একজন কাকা ছিলেন যিনি ফার্সি ভাষায় খুব পণ্ডিত ছিলেন। ছোটবেলায় তার সংস্রবে থেকে তিনি কিছুটা ফার্সি শিখেছিলেন এবং সেই পল্টনে যখন তিনি ছিলেন 39 নম্বর 50 নম্বর বেঙ্গলি পল্টন, সেখানে একজন পাঞ্জাবি মুসলিম ছিলেন যিনি খুব ভালো ফার্সি ভাষা জানতেন, হাফিজের কবিতা জানতেন এবং নজরুল ভীষণভাবে আকৃষ্ট হয়ে তার কাছে আবার ফার্সি ভাষা থেকে হাফিজের কবিতা শোনেন এবং ওখান থেকেই তারপরে লেখালেখি করে উনি কলকাতায় পাঠাতেন বিভিন্ন পত্র পত্রিকায়। সবগুলো হয়তো ছিল না, তবুও তিনি পাঠিয়ে গেছেন। এরপরে সেই পল্টন ভেঙে গেল, ওকে যুদ্ধেও আর যেতে হয়নি। তখন তিনি কলকাতায় ফিরে এলেন এবং কলকাতায় ফিরে এসে তার সঙ্গে প্রথম দেখা হয় মুজাফফর আহমেদের সঙ্গে। মুজাফফর আহমেদ তখন কলকাতায় হলি স্ট্রিটের একটি বাসায় ছিলেন। তারা অনেক মুসলমান সাহিত্য ইত্যাদি পত্র পত্রিকা প্রকাশ করছিলেন এবং নজরুল তার সঙ্গে থেকে ওইসব পত্র পত্রিকায় লেখা শুরু করল। উনি মুজাফফর আহমেদের খুব স্নেহভাজন ছিলেন। এর মধ্যে আরেকজন বন্ধু স্থানীয় হয়েছিল, খুব সম্ভব কাদের আবিদ বা এই ধরনের নাম আমার ঠিক মনে নেই। তিনি ওকে পূর্ববঙ্গের দৌলতপুরে যেতে বললেন, ওর সঙ্গে ওর বাড়িতে। নজরুল চলে গেলেন, তো তিনি একটা অন্য উদ্দেশ্য নিয়ে নজরুলকে ডেকেছিলেন। ওর এক বিধবা বোন ওর বাড়িতে থাকতো, আর কাছে আর এক বোন তার কন্যাকে নিয়ে থাকতো। কয়েকদিন সেই কন্যা তার সঙ্গে নজরুলের যোগাযোগ হয় এবং ওদের মধ্যে প্রেম হয়েছিল এবং তারপরে ওদের বিয়ে দেওয়ার কথাও হয়। এই সময় ওর আরেকজন পরিচিত ছিলেন, তারা সম্ভব কুমিল্লায় থাকতেন, যেটা হচ্ছে তার পরে তার স্ত্রী, তাদের ফ্যামিলি, তারা সবাই এখানে এসেছিল। তাদের মধ্যে বিরজা সুন্দরী ছিলেন, উনি মা বলে ডাকতেন। তো ওখানে ওদের বিয়ের আসরে একটা ওদের মধ্যে কিছু শর্ত দিতে হয়। উনি দেখলেন সেই শর্তে আছে যে এই বিয়ের পর ওকে পর্যায়মাইন থাকতে হবে। সেটা নজরুল কিছুতেই মেনে নিতে পারলেন না এবং সেই রাত্রেই সেই গৃহ ত্যাগ করে এবং বিরজা সুন্দরীর মত নিয়ে ওই গৃহ ত্যাগ করে উনি ফিরে এলেন এবং বিরজা সুন্দরীর বাড়িতে। এই ব্যাপারে কিন্তু অনেক রকম কথা আছে, যে বিয়ে হয়েছিল, বিয়ে হয়নি, কিন্তু 16 বছর পরে দেখা যায় যে উনি ওই ভদ্রমহিলাকে চিঠি লিখছেন এবং তাতে পরিষ্কার করা আছে যে ওনার সঙ্গে ওনার বিয়ে হয়নি এবং ভদ্রমহিলা তারপরে বিয়ে হয়েছিলেন। এরপরে তো উনি প্রমীলাকে বিয়ে করেন এবং সেই নিয়ে ওনার নিজের মার সঙ্গেও মতবিরোধ ছিল। যাই হোক, তার ফলে উনি মার সঙ্গে আর সম্পর্ক ছিল না। উনি তারপরে কলকাতায় ফিরে আসেন এবং তখন তার লেখনীতে বিভিন্ন কবিতা, গান সবকিছু প্রকাশ পায় এবং বিদ্রোহী কবিতা। তারপরে ধূমকেতু পত্রিকা জন্ম হয় এবং ধূমকেতু লেখার জন্য উনি কারাবরণ করেন ইত্যাদি ইত্যাদি। নজরুল কে আমার মনে হয়
যে একেবারে মাটির থেকে উঠে আসে কবি। উনি নিজে যেহেতু দারিদ্র্যের মধ্যে ছিলেন, তাই জনগণের ব্যথা বেদনাটাকে উনি খুব ভালোভাবে অনুভব করতে পেরেছে এবং সেগুলোই তার রচনার মধ্যে উনি প্রকাশ করেছিলেন। আমাদের এখানে নজরুল সম্পর্কে অতটা কিন্তু রিসার্চ হয়নি, যেটা বাংলাদেশের জাতীয় কবি হওয়ার পর হয়েছিল। নজরুল এর সঙ্গে অনেক বড় বড় কবির যোগাযোগ ছিল। একসময় মহিলাল মজুমদার ওনার বন্ধু ছিলেন, তারপরে আবার ওদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। শনিবারের চিঠি সজনীকান্ত দাস ওনার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, সেটাও নষ্ট হয়। সবচেয়ে মজার কথা হলো, যেমন রবীন্দ্রনাথকে কবি খুবই শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, শান্তিনিকেতনে গেছেন, কিন্তু ছোট্ট একটা সামান্য ঘটনায় রবীন্দ্রনাথ ক্ষুব্ধ হয়েছিলেন। উনি একটা কবিতায় রক্তের বদলে খুন কথাটা লিখেছিলেন। রবীন্দ্রনাথ সেই কথাটা পছন্দ হয়, কিন্তু নজরুল সেটা পরিবর্তন করবেন না। এই নিয়ে তাদের মধ্যে কিছুদিনের মন কষাকষি হয়েছিল। কিন্তু নজরুলের চরিত্র এমনই ছিল যে তার মধ্যে কোনো তিক্ততা, কোনো অন্যের প্রতি বিরক্তি এসব সেই হিসেবে নজরুলকে নিয়ে আমরা এতটা বেশি ভাবিনি। নজরুল তার অসংখ্য গান, কবিতা, উনি প্রায় 4000-এর উপর গান লিখেছিলেন, কিন্তু সবগুলো সংগ্রহে নেই। কারণ উনি অনেক সময় অনেকের অনুরোধে গান লিখে দিয়েছেন কাগজের মধ্যে, সে কাগজ কোথায় হারিয়ে গেছে। সেই জন্য জানা যায় যে নজরুলের গানের সংখ্যা ছিল 4000। তিনি ছোটদের উপরও অনেক কবিতা লিখেছেন। আমরা তো অনেক কবিতা পড়েছি, খুকি ও কাঠবেড়ালি, তারপরে ভোর হলো দোর খুললো খুব বলি জাগরে, এসব। তারপরে আরো অনেক ছোট ছোট কবিতা আছে যেগুলো খুবই বাচ্চাদের মনকে আকৃষ্ট করে। শেষ বয়সে, কিন্তু শেষ বয়স বলবো না, 53 বয়সে উনার হঠাৎ বাকরুদ্ধ হয়ে যায়। এইটাই নজরুলের জীবনের সবচেয়ে কষ্টকর সময়। উনার একটা অদ্ভুত অসুখ করে। বিধানচন্দ্র রায় ওকে প্রথমে লন্ডনে পাঠিয়েছিলেন, তারপরে ওকে জার্মানিতেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওখানকার ডাক্তারদের মত হলো যে এখানে অপারেশন করলেও এটা ভালো হবে বলে মনে হয় না। তার ফলে সে অপারেশন আর হয়নি, উনি ফিরে এসেছিলেন। বাংলাদেশ হওয়ার পরে মুজিবুর রহমান ওকে নিয়ে গিয়েছিলেন, এবং ওখানে নিয়ে গিয়ে এটা আমি পড়েছি যে ওকে ওনার গান শোনানো হতো এবং ওকে নিয়ে বাইরে বেড়ানো হতো। তার ফলে উনি কিছু কিছু রেসপন্ড করতেন, এবং সেটা কতটুকু সাফল্যতা করেছিল আমি জানি না। অবশ্যই তিনি চলেই গেলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ওনার কবর দেওয়া হয়েছিল। আমি নিজে সেই কবর দেখেও এসেছি। কাজে নজরুল এর যে গান, তার যে অসংখ্য বৈচিত্র্য, তার গজল, এই সমস্ত গুলো আমাদের এখানে একটু বোধহয় চর্চা করলে ভালো হতো। কারণ নজরুল কিন্তু হিন্দু মুসলমানের ঊর্ধ্বে, ধর্মের কড়াকড়ির ঊর্ধ্বে,
তিনি মানবতা এবং মনুষ্যত্বের বিশ্বাসী ছিলেন। কিন্তু এর জন্যই বোধহয় তিনি মুসলমান বলে হিন্দু সমাজ তাকে সেরকম ভাবে গ্রহণ করেনি। আবার তিনি হিন্দু ভাষা কালী কীর্তন লিখছেন, তার জন্য মুসলিম সমাজও তাকে কাফের বলে অনেক সময় তার নামের সঙ্গে জড়িয়ে দিয়েছে। কিন্তু নজরুলি তার প্রতি আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আমরাও সবাই একসাথে কবি নজরুলকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। হয়তো কবি নজরুল আমাদের মনে প্রাণে যেভাবে জড়িয়ে আছেন কিন্তু আজকের এই নজরুল সন্ধ্যায় হয়তো আমরা আমাদের সেই সৌভাগ্য হলো যে দুজন বিশাল বাঙালি কবিকে আমরা একসাথে স্মরণ করার সৌভাগ্য লাভ করলাম। আজকে এই অনুষ্ঠান দেখলেন বা শুনলেন তাদের সকলকেই আমরা অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ অনুষ্ঠান হলো অনুরাধার গান, সেই গানটি হলে পরে আমরা অনুষ্ঠানটি শেষ করে দেব। আমি গানটি গাওয়াচ্ছি। আমি শেষকালে দুটো কথা বলে নেব। ঠিক আছে দিদি, অসুবিধা নেই। নমস্কার। রবীন্দ্র জয়ন্তী উদযাপনে নিজস্ব গান আমার ঈশ্বর আমার বিশ্বনাথ। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, আমি একটা কথা বলছিলাম, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আমি একটা রবীন্দ্রসঙ্গীত পাঠিয়েছিলাম যে, হ্যাঁ, শোনা যাচ্ছে? আমি একটা রবীন্দ্রসঙ্গীত পাঠিয়েছিলাম না, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো,